শুভ সকাল ছাত্ররা। আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি পরম করুণাময় ঈশ্বরের কৃপায়। আজ আমি তোমাদের পল্লব স্যার আবারও উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের উপর আরও একটি নতুন লেকচার ভিডিও নিয়ে। ইতোমধ্যে আমরা প্রথম অধ্যায়ে দুটো পাঠ কমপ্লিট করেছি। তার মধ্যে একটি ছিল পাঠ 1 এবং আরেকটি ছিল পাঠ 2। আমরা পাঠ 1 এবং পাঠ 2 এই দুটি পাঠেই খুব সুস্পষ্টভাবে যে দুটো বিষয় দেখেছিলাম, যে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পার্সোনাল লাইফে বা ইন্ডিভিজুয়াল লাইফে, আমাদের ডেইলি টু ডেইলি লাইফে, ডে টু ডে লাইফে, ব্যক্তিগত জীবনে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে ইম্প্যাক্ট ফেলছে বা কিভাবে আসলে জায়গাটা দখল করে রেখেছে। আমরা পার্ট 2তে দেখেছিলাম কিভাবে সাগর নামে একটি কাল্পনিক চরিত্রের মধ্য দিয়ে যে তার ব্যক্তিগত জীবনে কিভাবে আইসিটি খুব বড় একটা জায়গা জুড়ে আছে। তাহলে এই যে সে সাগর, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে সে মোবাইল ফোন ইউজ করতো, কখনো ডেস্ক ক্যালেন্ডার ইউজ করতো, টেলিভিশন ইউজ করতো, অর্থাৎ সব কিছু তার প্রত্যেকটা সেক্টরে দেখা গিয়েছিল সে তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তা সে নিয়েছিল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তার প্রতিদিন সে পার করত। এখন আজকের লেকচারে আমরা মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে অর্থাৎ ওয়ার্কিং সেক্টরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব কতটা। অর্থাৎ প্রিভিয়াস ক্লাস দুটোতে আমরা দেখেছি আমাদের ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব কতটুকু ছিল, এবং আজকে আমরা সেটারই গতানুগতিক ধারায় দেখব কর্মক্ষেত্রে অর্থাৎ ওয়ার্কিং সেক্টরে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাবটা ঠিক কতটা। তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায়। আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়। এক সময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন। শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো। লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে হতো। অর্থাৎ একটা সময় ছিল প্রচুর দূরে 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 মানুষের সিট পড়তো। বিশ্ববিদ্যালয়গুলোতে বাসে, ট্রেনে, জাহাজে বিভিন্নভাবে যেতে হতো। লাইনে দাঁড়িয়ে সেই ভর্তির ফর্মগুলো আমাদের ফার্স্টে তুলতে হতো। সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যে সেটা দিয়ে আসতে হতো। ক্যাশ টাকা জমা দিতে হতো, অর্থাৎ ক্যাশ ডেলিভারি ছিল যেটা। অর্থাৎ এখন যেটা অনলাইন সিস্টেম চলে এসেছে, তখন তো আর সেটা ছিল না। তখন হ্যান্ড টু হ্যান্ড আমাদের তখন ক্যাশ টাকা দিতে হতো। ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো। সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো। পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো। খবরের কাগজে সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। অর্থাৎ এই যে এতটুকু পর্যন্ত আমরা যে প্রসেসটা দেখলাম, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটেই খুব বেশি দিন আগেও না, কয়েক বছর আগেও আমরা এই প্রেক্ষাপটেই কিন্তু কাজ করে এসেছি। অর্থাৎ ম্যানুয়ালি আমাদের সেই ভার্সিটিগুলোতে যেতে হতো, ফর্ম তুলতে হতো, ফর্মের টাকা জমা দিয়ে আসতে হতো। সেই টাকাটা জমা দিয়ে আবার একদিন সময় নিয়ে সেটা অ্যাডমিট কার্ড নিয়ে আসতে যেতে হতো। সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে এসে আবার আমার বাসায় আসতে হতো। আবার আমার সেই বাসা থেকে পরীক্ষা দেওয়ার জন্য আরেকদিন যেতে হতো। পরীক্ষা দিয়ে এসে আবার আমাদের গন্তব্যে চলে আসতে হতো। আবার পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য আমাদের সংবাদপত্রে প্রকাশ পেত, দেন সেই ফলাফলটা আমরা দেখতে পেতাম। 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে। তাহলে 2009 সাল থেকে বাংলাদেশে
এই যে অনলাইন অ্যাডমিশন সিস্টেমের যাত্রা শুরু, আমরা তাহলে বলতে পারি কোন বিশ্ববিদ্যালয়ের হাত ধরে? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। এবং এই ভর্তি প্রক্রিয়ায় কোথাও কোনো কাগজ ব্যবহার হবে না। ভর্তির রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না। কাগজবিহীন এই ভর্তি প্রক্রিয়াটি 2009 সালের 21শে আগস্ট দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং তারপর থেকে এই দেশের প্রায় সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। সবাই নিজের ঘরে বসে শুধুমাত্র মোবাইল টেলিফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল একটি কর্মযজ্ঞ হয়ে গেল পানির মতো সহজ। অর্থাৎ এই যে যাওয়া আসা এই যে বিশাল যে প্রসেসটা ছিল, সেই প্রসেসটা আজ আইসিটির কল্যাণে হয়ে গেল একদম সহজ। এই যে দেখো, মোবাইল ফোনে SMS পাঠিয়ে এখন স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়। অর্থাৎ এখন আসলে আমাদের ল্যাপটপ, কম্পিউটারের প্রয়োজন হয় না। মোবাইল ফোনে স্মার্টফোন আসার পরে আসলে একটা রিভলিউশন হয়েছে, সেখানে আমরা যে কোনো কিছু করতে পারি। কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয়। 1975 সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিনে প্রথমবার এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল। অর্থাৎ সর্বপ্রথম এই বিষয়ে প্রবন্ধ ছাপা হয়েছিল কোথায়? বিজনেস উইক নামের একটি ম্যাগাজিনে 1975 সালে। এবং তখন সেটি ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো, কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে কম্পিউটার থাকতে হবে, যেটি তখন কেউ চিন্তাও করতে পারত না। আসলে তখন এই বিষয়টা কেউ চিন্তাও করতে পারতো না। এটা বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে দেখা যেত একটা কম্পিউটার থাকতে হবে। এখন সেটি বাস্তবসম্মত হয়েছে। এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে। অফিসে কাগজে কিছু লিখতে হয় না, কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। যেমন এই যে আজ আমরা প্রশ্ন করি, তোমরা পরীক্ষা দাও, এই কোয়েশ্চেনগুলো একটা সময় ছিল মানুষ, সব শিক্ষকেরাও কিন্তু হাতে লিখে 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 সেগুলো তারপরে জমা দিত। পরবর্তীতে আরেকজন, সেই কম্পিউটার অপারেটর নামে একজনকে নিযুক্ত করা হতো। সে তখন সেগুলো টাইপ করে করে সেগুলোর ভার্চুয়াল অবস্থায় নিয়ে এসে তখন সেগুলোকে প্রিন্ট করত। কিন্তু বর্তমানে সব শিক্ষকেরাই কিন্তু কি করছে? তারা ডিজিটাল ওয়েতেই, অর্থাৎ তারা নিজেরাই কম্পিউটার বা ল্যাপটপে টাইপ করছে এবং সেটা স্মার্ট ওয়েতে তারা ঘরে বসে সেগুলো পাঠিয়ে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো টাইম মতো ইজিলি সেগুলো প্রিন্ট দিতে পারছে। এইভাবে করে কিন্তু অফিসিয়ালি যে কাগজের ব্যবহার, অফিসিয়ালি যে কাগজপত্রের ব্যবহার, সেটাও কিন্তু কমে গিয়েছে। কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে, কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়। তাহলে কম্পিউটারগুলো কি দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে? নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে। এর জন্য চোখের পলকে সব কাজকর্মই কিন্তু আজ হয়ে যায়। কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচটাও কিন্তু বেঁচে যাচ্ছে। কাগজ তৈরি হয় গাছ থেকে, তাই যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আসলে কাগজ বেঁচে যাচ্ছে, খরচ বাড়ছে, এটা তো গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ আমাদের পরিবেশের প্রাণ, আমাদের জীবন, অর্থাৎ গাছ, সেই গাছও কিন্তু বেঁচে যাচ্ছে এই কাগজ বেঁচে যাওয়ার কারণে। পরিবেশটা থাকে অনেক সুন্দর। কাগজে লেখায় কালি, টোনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষণ হয় না। অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যেরও ব্যবহার কমে গেছে, কারণ কাগজে লেখার যে কালিগুলো সেগুলো দেখা যায় বিষাক্ত থাকে, এবং সেই বিষাক্ত কালি আমাদের যারা কাজ করে কলকারখানাগুলোতে তাদেরও, শুধু যে তাদেরকেই ক্ষতি করে তা না, তাদের পরিবারগুলো সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়। তো সেই রাসায়নিক দ্রব্যগুলো দিয়ে আজ পরিবেশও কিন্তু দূষণ হচ্ছে না।
যত দিন যাচ্ছে কম্পিউটারের মনিটরগুলো হচ্ছে বড়, তাই সেখানে কিছু একটা পড়ার কাজটিও হয়েছে অনেক সহজ। দেখা গেছে নতুন প্রজন্মের মানুষরা আজকাল কিছু একটা কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে। নতুন যে জেনারেশন, নিউ জেনারেশন যারা, তারা এখন আর দেখা যায় যে খুব বেশি ওই কাগজে কলমে লিখতে আর পছন্দ করে না। টাইপিং স্টাইলে, টাইপিং স্কিলে তারা নিজেদেরকে ডেভেলপ করতে চাচ্ছে। এবং সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে তুমি কাউকে একটা চিঠি লিখতে বললে, সে বললে আমি আর হাতে লিখে দিচ্ছি না, আমি এখনই সেটি টাইপ করে তোমাদের সামনে পেশ করছি। সো আজকাল কিছু একটা কাগজে না লিখে কম্পিউটারে লিখতে তারা পছন্দ করে। কাগজে না পড়ে মনিটরে পড়ার স্বাচ্ছন্দ্যই তারা বোধ করে। একসময় ক্যামেরার ছবি তুলে সেগুলো প্রিন্ট করতে হতো। আজকাল ক্যামেরার তোলা ছবি প্রিন্ট না করেই মানুষ সরাসরি কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে সেগুলো দেখে নেয়। আবার সেগুলো সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল সাইটসগুলোতে সেগুলো শেয়ার করে। এমনকি শুধু শেয়ারও করে না, সেগুলো সেখানে তারা স্টোরও করে রাখতে পারছে। আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজটি হচ্ছে ভোটের মেশিন। অর্থাৎ যেখানে কাগজের ব্যবহার ছিল সব থেকে বেশি, সেই ভোটিং সিস্টেমে বাংলাদেশে আজ দেখা গিয়েছে যে কাগজ ছাড়াই আমরা চিন্তা করতে পারছি। দেশটি গণতান্ত্রিক দেশে সব কিছুই ঠিক করা হয় নির্বাচন করে। অর্থাৎ আমাদের এই গণতান্ত্রিক দেশে কে প্রধানমন্ত্রী হবে, কোন দল নির্বাচনে দাঁড়াবে, কোন দল জয়ী হবে, সব কিছু কিন্তু জনগণের হাতে থাকে এবং জনগণই ভোট দিয়ে সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের ভাগ্য নির্বাচন করে দেয়। নির্বাচনে ভোট দিতে হয়। ভোট দেওয়ার জন্য দরকার ব্যালট পেপার অর্থাৎ কাগজ, যেখানে প্রার্থীদের নাম, মার্কা এগুলো ছাপা থাকে। ভোটারদের সেখানে সিল মেরে ব্যালট বাক্সে ফেলতে হয়। নির্বাচনের শেষে সেগুলো আবার গুনতেও হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে এরকম কোনো সমস্যা নেই। ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোয় ইভিএম মেশিনে এরকম কোনো সমস্যা নেই। ইলেকট্রনিক ভোটিং মেশিনটা তোমাদের একটু দেখিয়ে আনি। এই যে এটা একটা ইভিএম মেশিন, এখানে ফিঙ্গারপ্রিন্টের মধ্য দিয়ে কিন্তু ভোট দিতে পারে। এবং এইখানে এই ইভিএমে এইখানে হচ্ছে ব্যালট পেপারের মতো এগুলো কাজ করে। এখানে বিভিন্ন প্রতীক দেওয়া থাকে এবং পাশে যে কোনো সিগনালে প্রেস করলে তখন সেই মার্কায় ভোটটা চলে যাবে অটোমেটিক্যালি। সো কেউ এখানে দুর্নীতি করারও কোনো সুযোগ নেই। ইভিএম এর মধ্যে দিয়ে কাগজ বেঁচে যাচ্ছে, মানুষের সময় বেঁচে যাচ্ছে, যে কোনো কিছু খুব দ্রুত সহজতর হচ্ছে। এবং এখানেও দেখো আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক বিশাল আমরা অবদান দেখতে পাচ্ছি। ইভিএম মেশিনে এরকম কোনো সমস্যা নেই। যারা ভোট দেবে তারা সরাসরি মেশিনের বোতাম চেপে ভোট দেয় এবং নির্বাচনের সময় শেষ হলে মুহূর্তের মধ্যে ফলাফল বের হয়ে যায়। তোমরা শুনে খুব খুশি হবে, আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন এই ইলেকট্রনিক মেশিন দিয়ে করা শুরু হয়ে গেছে। এবং আমাদের রিসেন্ট যতগুলো ভোটিং হচ্ছে সবই কিন্তু এই ইভিএম দিয়েই হচ্ছে। এবং আমাদের গণতান্ত্রিক যে সব থেকে বড় নির্বাচন যেটা হয় সেটাও কিন্তু এবার ইভিএম দিয়েই হয়েছে। সো সব কিছুই আমরা এই ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। আজ আমরা নতুন শিখেছি টোনার শিখেছি। টোনার হচ্ছে কোথায়? কালির, অর্থাৎ কাগজে যে কালিগুলো ব্যবহার করা হয় সেখানে টোনারটা ব্যবহার করা হয়। ঠিক আছে। সো এই কর্মক্ষেত্রে দেখো প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি সেক্টরে কিন্তু আজ আইসিটি জড়িয়ে রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান আসলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবনেও আজ দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটি আমার সাথে শেয়ার করবে, কমেন্টে জানিও। চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। এবং অবশ্যই চ্যাপ্টারগুলো, পার্টগুলো আমরা যখন শেষ করছি তোমরাও সাথে সাথে একটু পড়ে ফেলবে, তাহলে দেখবে আর পড়া জমে যাবে না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।